স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই ঘটনায় কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। শিক্ষকদের অভিযোগ, উপাচার্যের ইন্ধনে এই হামলা করেছে ছাত্রলীগ। এদিকে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও। এসব নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমার সাথে সরাসরি যোগ দেবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান। ইমরান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে কথা বলবো। শুরুতে আমি একটু ইমরান খানের বক্তব্য শুনে আসতে চাইবো। ইমরান খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো যে আজকের ঘটনা নিয়ে আপনার বক্তব্যটা আমি একটু শুনতে চাইবো। ধন্যবাদ। আজকে সকালবেলা আমরা যখন ক্যাম্পাসে যাই তখন জি বলুন। আমাদের শিক্ষকবৃন্দ, আন্দোলনরত শিক্ষকবৃন্দ, ওনারা আমাদেরকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে ডাকেন। জি বলুন, আপনি শুনতে পাচ্ছেন। সামনে আমরা যাওয়ার পর ওইখানে ছাত্র জমায়েত দেখতে পাইলাম, শিক্ষার্থীদের জমায়েত দেখতে পাইলাম। তো আন্দোলনরত শিক্ষকবৃন্দ যারা দায়িত্বশীল আছেন ওনারা আমাদের বললেন যে তোমরা আন্দোলন করতেছো, আমরা ওইখানে আন্দোলন করব, তোমরা উঠে যাও। তখন আমি স্যারদের বললাম যে স্যার, এখানে তো আমাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না ছাত্রলীগের, এইটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এইখানে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী সবাই আছেন। তো আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ডিক্লেয়ার করি নাই, সো এদেরকে উঠানোর মতো অথরিটি আমাদের নাই, প্রেসিডেন্ট সেক্রেটারি নাই। তো স্যাররা বললেন যে আমরা তো আন্দোলন এগুলো পূর্বেই ডিক্লেয়ার করে দিছি, এখানেই আমরা আন্দোলন করব। তখন আমরা আন্দোলনরত শিক্ষক যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক আমাদের, ওনাদেরকে বললাম যে আমরা আপনাদেরকে আন্দোলনে সহযোগিতা করব। আমরা এই আন্দোলনে, আমরা যারা ভার্সিটি ছাত্রলীগের আছি, শারীরিকভাবে আমরা ফিজিক্যালি এই আন্দোলনে নাই। তো জি ইমরান খান, আপনি যদি একটু দ্রুত কথা বললেন আমার সুবিধা হয়। আসলে সংঘর্ষ বা যে হাতাহাতির ঘটনা, এটা কিভাবে ঘটেছিল একটু দ্রুত শুনতে চাইবো। আচ্ছা 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 দেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি খুব দ্রুত ফুড কোর্টে চলে আসলাম। খুব দ্রুত ফুড কোর্টে চলে আসার পরে সাথে সাথে শুনলাম যে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয় গাড়ি থেকে নামলেন। নামার পরে ওইখানে একটা হামলার ঘটনা ঘটলো। সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইলো। জি, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, হামলার ঘটনা ঘটেছে, এটা কারা কাদের উপর হামলা করেছে আপনি নিশ্চয়ই শুনেছেন। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে আপনারা 20 হাত দূরেই দাঁড়িয়েছিলেন, আপনারা দেখেছেন বিষয়টা, এটা একটু বলবেন। অ্যাকচুয়ালি কিছু পত্রিকায় লেখা হয়েছে যে 20 হাত দূরে দাঁড়াচ্ছিলাম, কিছু পত্রিকায় লেখা হয়েছে যে আমরা পাশেই দাঁড়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এক্সাক্ট পজিশনটা কেউ কোনো সময় বলে নাই। পত্রিকায় এরকম একটা সেন্স তৈরি করা হয়েছে যে আমরা দূর থেকে দাঁড়ায় এগুলা নিয়ন্ত্রণ করতেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই আন্দোলন আমাদের ডিক্লেয়ার করা কোনো আন্দোলন না। এই আন্দোলনের নিয়ন্ত্রকও আমরা না। এইটা শিক্ষার্থীরা যারা ব্যক্তিগত উৎসাহে ওইখানে জড়ো হয়েছে তাদের আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। একটা সময় বলে রাখি, এই আন্দোলনে আমাদের মূল সমর্থন ছিল যে এই বিশ্ববিদ্যালয় অচল হইতে পারে না, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। জি ইমরান খান, আমি একটু জানতে চাইবো, যখন ঘটনাটা ঘটে, হাতাহাতির ঘটনাটা যখন ঘটে, আপনারা কি থামাতে গিয়েছিলেন? না, অ্যাকচুয়ালি আপনি তো জানেন আমি দীর্ঘদিন যাবত অসুস্থ এবং আপনার এখনো দেশ বিদেশে বিভিন্ন হসপিটালে আমি চিকিৎসা নিচ্ছি। তো ফিজিক্যালি আমার পক্ষে এই ধরনের হামলা থামানোর মতো ক্যাপাবিলিটি অ্যাকচুয়ালি নাই। হামলায় অংশগ্রহণ করার মতো ক্যাপাবিলিটি নাই, আর হামলা থামানোর মতো ক্যাপাবিলিটি নাই। তো সব মিলা হামলা আমরা হয়তোবা আমাদের মতো করে চেষ্টা করছি যে
মানে বিশ্ববিদ্যালয়ে যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, আমরা এর জন্য সবার সাথে অনেক আগে থেকে আলাপ আলোচনা জি করতেছি। জি কিন্তু ultimately ইমরান আমরা খান, থামানোর আমি দুই একটা নাম বলতে চাই। আবু সাইদ, অঞ্জন রায়, সাজিদুল ইসলাম, এরা এরা নিশ্চয়ই আপনার সংগঠনের কেউ। আমরা জেনেছি যে প্রত্যক্ষভাবে হামলায় এনারা অংশ নিয়েছেন। আপনি তো সেখানেই ছিলেন, আপনিও বললেন। সেক্ষেত্রে আপনি যখন আপনি তাদেরকে বলতে পারতেন থামার কথা, আপনি কি ধরনের তখন আপনি কি ধরনের দায়িত্ব নিয়েছিলেন, কি ধরনের কাজ করেছিলেন, এটা একটু জানতে চাইবো। আচ্ছা, আমরা সকালবেলা যখন যাই তখন ওইখান থেকে হচ্ছে ছাত্র জমায়েত, ওখান থেকে কিছু কিছু কথা আসতেছিল বিচ্ছিন্নভাবে, যে কেউ কেউ হচ্ছে পরিচয় দিচ্ছে আমরা ছাত্রলীগ। তখন আমরা প্রেসিডেন্ট আর সেক্রেটারি দুইজন মিলে ওইখানে বলে আসছি যে এইখানে ছাত্রলীগের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না, কেউ যদি ব্যক্তিগত উৎসাহে এইখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকতে চায় তাহলে থাকতে পারে, কিন্তু এই আন্দোলনের কোনো দায় দায়িত্ব ছাত্রলীগ নিবে না। এটা কিন্তু আন্দোলন কিন্তু যারা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, বলা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে, তাদের দায় দায়িত্ব ছাত্রলীগ তাদের দায় দায়িত্বও কি নিবে না? আমি এইটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আসলে আমাদের কারোরই পড়া উচিত না। আমরা অ্যাকচুয়ালি দেখি নাই কারা হামলা করছে, এই নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে আমাদের সিনিয়রদের পরামর্শে। তো তদন্ত কমিটি আলটিমেটলি কাজ তো করে যাবে। আর প্লাস হচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা আছেন, এদেরকে আমি অনুরোধ করব যাতে হচ্ছে এই যারাই হামলা করছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক জাফর ইকবাল স্যার বলছেন যে জয় বাংলা বলে আজকে হামলা করা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কোনো ইমরান খান, হামলাই আপনাকে হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আপনাদের সাথে কথা বলবো আমি ছোট্ট একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে ফিরছি 40 সেকেন্ড পরই। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। বদিউজ্জামান সোহাগ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাইবো। আমরা ইমরান খানের বক্তব্য শুনছিলাম। আপনি ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে আজকে যে ঘটনাটা ঘটেছে আপনার সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, আপনার কেমন লাগছে এই আচরণে, সেটা আসলে জানতে চাইবো। দেখুন, আমি আজকের এই ঘটনাটিকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছি না, কারণ এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। জি, একেবারেই নতুন। আমরা পূর্বেই এই ধরনের ঘটনা অনেক জায়গায় আমরা দেখেছি, এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই যে বিশেষ করে উপাচার্যপন্থী এবং উপাচার্য বিরোধী শিক্ষকদের মধ্যে দুইটি গ্রুপ সেখানে হয়েছে, এবং দুইটি গ্রুপই তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই তারা আন্দোলন, দুটি ব্যানার তারা তৈরি করেছে। এবং আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেটি সত্যি আমাদের কাছে দুঃখজনক, এবং যারা এই যে সকল ছাত্র এবং শিক্ষকরা আজকে এই হামলার সাথে জড়িত, এটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ছাত্রলীগের যারা জড়িত তাদের বিষয়ে আপনার আমি মনে করি যে এখানে যারা জড়িত ছাত্র এবং শিক্ষক, তাদের অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এবং আমরা দেখেছি এর পূর্বে যখন এই ধরনের ঘটনা অন্যান্য জায়গায় ঘটেছে, সেখানে ছাত্ররা কিন্তু বিচারের আওতায় এসেছে। অনেক জায়গায় আমরা জানি যে শিক্ষকরাও জড়িত থাকে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই যে শিক্ষকদেরকে কখনো বিচারের আওতায় আনা হয়েছে। আমি যদি একটু জানতে চাই, বিচারের আওতায় বলতে অনেক সময় সংগঠন থেকে বহিষ্কার করার ঘটনা আমরা জানি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এই ঘটনাটির আমি মনে করি যে যারা হামলা করেছে তারা মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না। এবং আমি যে ঘটনাটি আমি এখানে আসার আগে যতটুকু খোঁজ নিয়ে এসেছি, যে এখানে সকালবেলায় যে একদল ছাত্র তারা সেখানে উপস্থিত ছিল, সেখানে ছাত্রলীগেরও দুই একজন ছিল না, সেটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। এবং তারা বলেছে যে আমরা আমাদের নিজস্ব পরিচয়, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা খোলা থাকুক, এই ধরনের যে আমরা ছাত্রলীগ করি তাই বলে আমরা ছাত্রলীগের ব্যানার নিয়ে আমরা এখানে আসিনি, সেটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিন্তু স্পষ্ট করেই বলছেন ওখানে। কিন্তু তারপরেও যারা এই ঘটনাটি ঘটছে, উপাচার্য আসলেন তখন ওখানে মাত্র 7 জন শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানে আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারও তিনি পাশেই বসা ছিলেন, এবং তারা চেষ্টা করেছেন, জাফর ইকবাল স্যার এবং ওখানের যে আন্দোলনরত শিক্ষকদের কনভেনার শামসুল ইসলাম স্যার, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছে, তারা কিন্তু চেষ্টা করেছে তাদেরকে ওখান থেকে নিবৃত্ত করার জন্য। এবং আপনিও বলছেন যে এটা আসলে শিক্ষকদের বিষয়, এখানে ছাত্রলীগের ইনভলভমেন্টটা কি কারণে? শিক্ষকরাই তো তাদেরকে এখানে ইনভাইট করেছে। যে সকল শিক্ষার্থীরা ওখানে গিয়েছে, সেখানে আপনি 3 জনের নাম বলেছেন এখানে আমি শুনেছি। এই 3 জন ছাত্রলীগের নেতা, এর বাদ বাকি কিন্তু ওখানে শতাধিক ছাত্র ছিল, তাদেরকে কেউ না কেউ ইনভাইট করেছে। এখানে শিক্ষকদের দুইটি গ্রুপ স্পষ্ট, এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, আমি নাম দুটি বলছি,
মহান মুক্তিযুদ্ধের চেতনায় নাম উদ্বুদ্ধ দুটি আমরা জানি। শিক্ষার্থীবৃন্দ, জি। আমি বলছি আমাকে একটু শেষ করতে দেন। দুটোই কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই দুটি ব্যানার তারা দাঁড় করিয়েছে এবং তাদের আন্দোলন, সেখানে উপাচার্য যখন সেখানে নামেন, একজন শিক্ষক তিনি উপাচার্যকে কলার ধরে টান মারেন। এই যে ঘটনাটি আমি মনে করি, এবং পরবর্তীতে শিক্ষার্থীরা গিয়েও আবার ওই শিক্ষকদেরকে নাজেহাল করেন, আমাদের কাছে দুটো বিষয় কোনোটাই কাম্য নয়। আমি মনে করি এটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এবং বিচার জি, হওয়া উচিত। বদরুজ্জামান সোহাগ, ছাত্র, আমি শিক্ষক ফিরছি আমার যেই দায়ী বিরতি নিয়ে, থাকুক, আমার তাদেরকে বিচারের বিরতি নিয়ে আওতায় আসতে আনা হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, অতিথিদের সাথে আরো কথা হবে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। শামীম পাটোয়ারী, আপনার কাছে যেটা জানতে চাইবো যে ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আমরা স্বাধীনতার পূর্ববর্তী সময় যেরকম দেখা যেত, স্বাধীনতার পরপর যেরকম দেখেছি, এখন আসলে কিরকম দেখছেন? এখন এই যে ছাত্রলীগের কর্মকাণ্ড, বদরুজ্জামান সোহাগ যেটা বলছেন যে শিক্ষকদের অনেক বড় দায়বদ্ধতা, পুরোপুরি ছাত্র সংগঠনের বিষয়ে আপনার আসলে পর্যবেক্ষণটা কি? মানে একটা দেশে যদি শ্রেণী সংগ্রাম চলে তাহলে ছাত্রদের রাজনীতি একরকম হবে, জি। আবার পরাধীন দেশে ছাত্রদের রাজনীতি হবে আরেক রকম। ৭১ পর্যন্ত আমি অবশ্যই বলবো ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা একটা ব্যাপক ভূমিকা রেখেছে। ৭১-এর পর থেকে আজ এই মুহূর্তে এসে যখন আওয়ামী লীগ খুব শক্তিশালীভাবে ক্ষমতায় আছে, তখন আসলে ছাত্রলীগের ভূমিকাটা কি হবে বা ছাত্রলীগের আদৌ প্রয়োজন আছে কিনা? কারণ ছাত্র সংগঠনটির প্রয়োজন বা ছাত্র রাজনীতির প্রয়োজন ছাত্রদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রথমত, জি। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষানীতি সংক্রান্ত ব্যাপারে তাদের মতামত দেওয়ার জন্য, তৃতীয়ত হচ্ছে দেশে যদি বড় কোনো অন্যায় অবিচার হয় সেটার একটা সুধী সমাজ প্রতিবাদ করার। আমরা বিগত ৭-৮ বছরে ছাত্রলীগকে কিন্তু সরকারের ছাত্র বিষয়ক কোনো বিষয়ে রকম সমালোচনা করতে, মন্তব্য করতে না, দেখিনি। ছাত্রদের এটা কল্যাণে সম্ভব না, বড় বাংলাদেশের কিছু প্রেক্ষাপটে কখনো সম্ভব আমরা না। দেখিনি, সত্যি কথা। বরঞ্চ আমরা যেটা দেখেছি অনেকটা এখানে কিছুটা অবশ্যই ব্যক্তিগত লোভ লালসা কাজ করেছে, ক্ষমতার দ্বন্দ্ব ঠক। আর এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, যে আমি যেটি দেখছি সরকারের জন্য বিগেস্ট এম্বারাসমেন্ট, কোনো ভিসিকেই পূর্ণ টার্মে থাকতে দেওয়া হয় না। তো এখন ভিসি হিসাবে যিনি হচ্ছেন তিনি তো ভিসির বেসিক ক্রাইটেরিয়া বা যোগ্যতা আছে দেখেই হচ্ছেন। সরকার তাকে 4 বছরের জন্য রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন, জি। তার টার্মে 4 বছরের আগেই দেখা যায় তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। জগন্নাথের শরীফ এনামুল হকের বিরুদ্ধে হলো, তারপরে আনোয়ার স্যার গেলেন জাহাঙ্গীরনগরে, জি। ওনার বিরুদ্ধে হলো। জগন্নাথ আগে হতো, ইদানিং আর হচ্ছে না। এরপরে তো রংপুর ইউনিভার্সিটি তো দাঁড়াতেই পারলো না, ওটা বারবার স্ক্র্যাম্বল করলো, সিলেটে এটা শুরু হচ্ছে। এবং এখানে যেটি প্রবলেম হয়, অবশ্যই আমি বলবো যে এই আন্দোলনগুলো শুধুমাত্র শিক্ষকদের নিয়মতান্ত্রিক বা একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে থাকে না, এখানে সামহাউ ছাত্রদেরকে জড়িয়ে ফেলা হয়। ছাত্রদের জড়িয়ে ফেলা হয় বলছেন, সাধারণ ছাত্ররা কতটুকু জড়ায়? কোনো সাধারণ ছাত্র এতে জড়ায় না। এখানে ছাত্রলীগ বা এই ধরনের সংগঠনগুলোই জড়ায় বলতে যাচ্ছেন? এখানে অবশ্যই রাজনৈতিকভাবে যারা অ্যাক্টিভ, অর্থাৎ যারা মারামারি করতে পারে, যারা মিছিল দিতে পারে, যারা হই হাঙ্গামা করতে পারে, যারা অভদ্র হতে পারে, আমি সোজা কথায় বলবো, তাদেরকেই ডেকে ইনভলভ করা হয়। এই জিনিসটি গত 6-7 বছর ধরে বারবার ঘটছে। তো আমার কাছে যেটি মনে হয়, এই যে ঘটনাটি আজকে ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। এটা কে ঘটিয়েছে তার রাজনৈতিক পরিচয়টা ইম্পর্টেন্ট না। তো সে যদি ছাত্র হয়, জি। আমি বলবো সে ছাত্র হওয়ার যোগ্য না, ডেফিনেটলি। অবশ্যই। এবং সেক্ষেত্রে অবশ্যই যদি এটি কোনো সংগঠনের সম্পৃক্ততা থাকে, আমি বলবো ইমিডিয়েটলি সেই সংগঠনের ক্ষমা চাওয়া উচিত অবশ্যই। এবং কারেকশন করা হওয়া উচিত। কারণ যাদেরকে টাচ করা হয়েছে তারা শিক্ষক, আর যারা টাচ করেছে তারা যদি ছাত্র হয়, তাহলে ওই যে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের যে একটা চেইন ছিল যে গুরুর শিষ্য গুরু হবে, সেটা কিন্তু বাংলাদেশে আর ভেঙে যাবে এবং একটা সোশ্যাল স্ট্রাকচারও এটা খুব ইম্প্যাক্ট জি, ফেলবে। অবশ্যই। আমি এই প্রসঙ্গে বদরুজ্জামান সোহাগ আপনার কাছে জানতে চাইবো যে ছাত্রদের সংশ্লিষ্ট ছাত্ররা যে সকল আন্দোলন করে সেগুলো দমন, শিক্ষকরা যেসব আন্দোলন করে সেগুলো দমন, এই ধরনের কর্মকাণ্ডে আমরা গত বেশ কিছুদিন ছাত্রলীগকে দেখেছি। ছাত্রলীগের যে মূল দায়িত্ব, তার বাইরে এই নতুন দায়িত্ব ছাত্রলীগ আসলে কি কারণে নিজেদের ঘাড়ে নিয়ে এনেছে দেখুন, বলবেন? এটি আসলে সংগঠন হিসাবে এই ধরনের কোনো দৃষ্টান্ত আমরা নাই, কারণ এখানে প্রত্যেকটা ক্যাম্পাসের একটা নিজস্ব ক্যারেক্টার রয়েছে। আজকে দেখুন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব একটা ক্যারেক্টার রয়েছে ওখানে, এবং এখানে আমি অনেক শিক্ষকদের নাম বলতে পারবো যে তারা আজকে এখানে 2 ভাগে বিভক্ত হয়েছে। এবং এখানে আজকে যারা গেছে ছাত্রলীগের পরিচয়কে তারা বর্জন করে যারা ওখানে গেছে 2-4 জন, এর বাইরে কিন্তু প্রায় শতাধিক ছেলে ওখানে ছাত্ররা ওখানে গিয়েছে। তাই এদের নিজস্ব পরিচয় কিন্তু আছে, হয় কোনো ছাত্র সংগঠনের সাথে, না হলে কোনো কালচারাল অর্গানাইজেশনের সাথে, কোনো না কোনো অর্গানাইজেশনের সাথে তারা ইনভলভ আছে। যাদের নাম মূলত আসছে, যারা অ্যাকটিভলি জড়িত ছিল তারা দেখুন, ছাত্রলীগের। এদেরকে চিনেন বিদায়, এদেরকে মানুষ চিনে, এদের একটা পরিচয় আছে বিদায়, এবং তাদের দায়িত্ব অনেক বেশি, এদের নামগুলো আছে। জি, এদের পরিচয় আছে বলেই এদের নাম না আমরা জানতে পেরেছি এদের পরিচয়গুলো। অন্যদেরকে আমরা এভাবে যদি মিডিয়া তুলে নিয়ে আসে তাহলে তাদেরটাও জানা যাবে না। অন্যদের আমি নিশ্চয়ই যেটা এত বড় এখানে পদ নেই যেটা ছাত্রলীগের যাদের কথা দেখুন, বলছি আমি তাদের যেটা আছে। বলতে চাই যে সেটা হচ্ছে যে এখানে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং যে যখন প্রয়োজন মনে করছে
সে তাদেরকে সে যে সংগঠনেরই হোক জি। বা যে পরিচয় হোক, যাকে প্রয়োজন তাকে তারা ব্যবহার করছে। তা আমি মনে করি যে ছাত্রদেরকে এই ধরনের ব্যবহার করা উচিত না। এবং আমি যে কথাটি বলেছি এটি দৃঢ় কণ্ঠে আবারও বলতে চাই যে এই ঘটনাগুলোর ইনভেস্টিগেশন হওয়া উচিত। জি, শিক্ষা ওই প্রসঙ্গে মন্ত্রণালয়ের কাজে পক্ষ আমি- থেকে প্রয়োজন হলে জুডিশিয়ারি জি। ইনভেস্টিগেশন হওয়া উচিত। জি, এবং আমি ক্যাম্পাসের একটা- এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি করার জন্য যদি প্রশাসনের কেউ দায়ী হয় তারও বিচার হওয়া উচিত। অবশ্যই। যদি ছাত্রদের কেউ জি, দায়ী হয় বদিউজ্জামান তারও সোহাগ, বিচার আপনি হওয়া উচিত। যদি বলছিলেন যে শিক্ষকদের কেউ ছাত্রদের দায়ী হয় ব্যবহার করা উচিত। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার কাছেই ফিরছি যে ছাত্রলীগকে ব্যবহার করা হচ্ছে, ছাত্রলীগ ব্যবহৃত হচ্ছে, এর কারণটা কি? ছাত্রলীগের কি আসলে ভালো কোনো কাজ নেই? এটার উত্তর আমি বিরতি থেকে এসে নিব। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। বদিউজ্জামান সোহাগ, বিরতির আগে আপনি বলছিলেন যে ছাত্রদেরকে ব্যবহার করছে শিক্ষকরা, যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আমি একটু ওই কথাটাই ফিরতে চাই যে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে, ছাত্ররা ব্যবহৃত হচ্ছে, এর কারণটা কি? ছাত্রলীগের কথা বলছিলেন আপনি স্পেশালি। ছাত্রলীগের কি আসলে অন্য কোনো কাজ নেই নিজেকে? দেখুন, আপনি এই প্রসঙ্গে বলছিলেন যে কি কর্মসূচি নিয়ে আসে। জি। ছাত্রলীগ অনেক কর্মসূচি নিয়ে তারা কিন্তু মাঠে আছে। আপনি দেখেন যে আমি যদি লাস্ট 5 ইয়ার্সের কথা বলি, ছাত্রলীগের অনেক কর্মসূচি এখানে আমরা দেখেন, অনেক আমাদের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আমরা অনেক সামাজিক কর্মসূচিও জি, পালন করি। ছাত্রদের দুই একটা কর্মসূচি, ছাত্রদের নিয়ে একটু কর্মসূচির দেখুন, কথা শুনতে ছাত্রদের চাই। নিয়ে আমরা কিন্তু এই যে শিক্ষানীতি বলেন, শিক্ষানীতি নিয়েও আমাদের কর্মসূচি ছিল। আজকে দেখুন যে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয়, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের এই যে আইন পরিবর্তন নিয়ে সেই আন্দোলনেও ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল। এবং আমরা দেখুন যে বর্তমান সময়ে আমরা এর পাশাপাশি অনেক সামাজিক আন্দোলন, যে ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস, আমরা তারপরে আমাদের এই যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, তারপরে আমাদের এছাড়াও আমরা বছরের শুরুতে শিক্ষা উপকরণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ, এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচি কিন্তু আমরা নিয়ে থাকি। আমরা দেখেছেন যে এইবার যে ন্যাচারাল ডিজাস্টার যে নেপালে, সেখানেও ছাত্রলীগ প্রায় 20 লক্ষাধিক টাকা, স্বভাবতই এগুলোই হওয়া উচিত। 20 লক্ষাধিক টাকা ছাত্রলীগের কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত থাকার কথা, ছাত্রলীগের ঠিক না? নেতাকর্মীরা তাদের নিজেদের টাকাই কিন্তু 20 লক্ষাধিক টাকা তারা তুলে তারা কিন্তু ওখানে পাঠিয়েছে। আমাদের টিম সেখানে গিয়ে আচ্ছা, এটা দিয়ে এখন এসেছে। একটু বলেন যে কেন ব্যবহৃত হচ্ছে শিক্ষকদের দ্বারা, দেখুন, এটার উত্তরটা এটি একটু শুনতে আমি বলি চাইবো। যে এক একটি ক্যাম্পাসের, বাংলাদেশে একসময় 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, আজকে বাংলাদেশে 33টি পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এক একটি বিশ্ববিদ্যালয়ের এক একটি ক্যারেক্টার সেখানে রয়েছে। কারণ এই বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রী সকলের কিন্তু কম্বিনেশনে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় একটা ক্যারেক্টার বিল্ড আপ করে। এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। কোনো জায়গায় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা থাকে তারা এক ধরনের ডমিনেটিং পাওয়ার, কোন জায়গায় শিক্ষক সমিতি এক ধরনের ডমিনেটিং পাওয়ার। ছাত্রলীগে বেশি ডমিনেটিং থাকে। আমি আপনাকে আর সময় দিতে পারবো না। আমরা তো সারা জীবন ক্ষমতায় ছিলাম না। জি, তাই এখনকার এখানে কথা বলছি। অনেক জায়গায় দেখা যায় যে আপনার অনেক জায়গায় দেখা যায় যে কর্মচারীদেরও একটা ডমিনেটিং জি, পাওয়ার। আমি এই বিষয়ে আপনার বক্তব্যটা শুনতে চাইবো। উনি বলছেন যে শিক্ষকদের দ্বারা ছাত্রলীগ ব্যবহৃত হচ্ছে, এটা কিভাবে না, আসলে দেখছেন আপনি? ছাত্র রাজনীতির কিছু নেগেটিভ ড্রব্যাকের একটা হচ্ছে দীর্ঘদিন তো এখানে কোনো ইলেকশন হয় না, কোনো কাউন্সিল হয় না। ডাকসু ইলেকশন সেই মনে হয় লাস্ট 90 সালে হয়েছে এবং দুটি দলই এই জন্য দায়ী। তো যখন আপনার নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হবে না, তখন তো এই ছাত্ররা স্বাভাবিকভাবে লেজুর ভিত্তি করবে। এখন লেজুর ভিত্তি করতে গিয়ে একটা অংশ হচ্ছে দলের সাথে লেজুর ভিত্তি, আর একটা হচ্ছে প্রশাসনের সাথে লেজুর ভিত্তি, অথবা অ্যান্টি প্রশাসন, যখন আমার স্বার্থগুলো রক্ষিত হবে না সামহাউ। প্রশাসনের দল খুব বেশি কি আলাদা করতে পারেন যদি? হ্যাঁ, এটিও একটি সমস্যা। প্রশাসনের দলটি আসলে আলাদা করা যাচ্ছে না বর্তমান প্রেক্ষাপটে, কারণ ভিসি এবং ট্রেজারারের নিয়োগটা অবশ্যই সরকারিভাবে হয়, রাজনৈতিকভাবেই হয়, সবসময় রাজনৈতিকভাবেই হয়ে আসছে। তো সেখানে যে জিনিসটি হয়ে যাচ্ছে, যখন একটি শিক্ষকদের একটি গ্রুপ ছাত্রদেরকে ইনভলভ করছে শিক্ষকের আরেকটি গ্রুপের বিরুদ্ধে, তখন স্বাভাবিকভাবেই ছাত্র শিক্ষকের সম্মানের সম্পর্কটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায়। এবং সেটিরই ফল হচ্ছে আজকের এই পর্যন্ত নিয়ে আসাটা। আমি জাফর ইকবাল স্যারকে অত্যন্ত সম্মান করি, উনি প্রগতিশীল একজন মানুষ। ছাত্রলীগেরও ক্যাম্পাসগুলোতে প্রগতিশীল এনভায়রনমেন্ট রাখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জোরালো ভূমিকা আছে। এটি মানে আপাত দৃষ্টিতে মনে হয় না, কিন্তু ছাত্রলীগ না থাকলে অনেক ক্ষেত্রেই কিন্তু ক্যাম্পাসে ঠিক মৌলবাদের কিছু সূত্রপাত হতো, যেটি ছাত্রলীগের জন্য প্রশংসার দাবিদার। জাফর ইকবাল স্যারকে যদি প্রশ্ন করি, স্যার আপনি এত মুভমেন্ট করেছেন, পজিটিভ নেগেটিভ, আপনার কোনো মুভমেন্টে আপনি কি ছাত্রকে, সবগুলো মুভমেন্ট কি ছাত্র ছাড়াই করেছেন? আপনি কি আপনার মুভমেন্টে ছাত্রকে ইনভলভ করেননি? কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই করেছেন।
এবং সেটার একটা প্রতিক্রিয়া আজকে ধাপে ধাপে এরকম হয়ে আসছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পজিটিভ কোনো মুভমেন্টে যদি ছাত্রদের ব্যবহার না করা হয় তাহলে ছাত্ররা কিভাবে আসলে এটা ঠিক। উদার রাজনীতির যেটা বলছিলেন আপনি সেগুলো এটি শিখবে সত্য, কি করে? কিন্তু আসলে পজিটিভ কোনটি আর কোনটি রাজনৈতিক এটি ডিফার করাও খুব কঠিন হয়ে যায়। যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মুভমেন্টটা আমি নিজের চোখে খুব অবজার্ভ করেছি, সেখানে ছাত্র শিক্ষক সারা রাত মিশে গিয়েছিল, তারা সারা রাত বসে গল্প করতো, গান শুনতো, হ্যাঁ, এবং ছাত্রদেরকে এভাবে উজ্জীবিত রাখা হতো সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত স্বার্থে, যে আমি ভিসি পদটা সরে গেলে আমাদের পছন্দের একজন কাউকে ভিসি বানাতে পারবো। দিস ইজ দ্য মেইন ইস্যু, আর কোনো ইস্যু না। কারণ শরীফ এনামুল হককে আমি ব্যক্তিগতভাবে জানি, উনি 360টি আর্টিকেল লেখা লোক। পরবর্তীতে যিনি হলেন কর্নেল তাহারের ভাই আনোয়ার হোসেন, ওনারও ব্যক্তিগত যোগ্যতা অসাধারণ। জি, ইউনিভার্সিটি আমরা চালাতে সবাই সেটা জানি, কিন্তু ভিসি ইয়েতে আসলে কি কারণে জানি সমস্যা। আমি একটা বিরতি থেকে এসে আপনাদের সাথে কথা বলছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। বদরুজ্জামান সোহাগ, আপনি ছাত্রলীগের মতো সংগঠনের সভাপতি ছিলেন। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে ছাত্রলীগের বিরুদ্ধে একটা অভিযোগ যে তারা নিজেদের মধ্যে আসলে সবসময় বেশি নিজেদের মধ্যে দমন পীড়নে এখন বেশি ব্যস্ত থাকে। যখন আপনারা ছাত্রলীগের নতুন কোনো কমিটি করেন বা নতুন মেম্বার যোগ দেয়, তাদেরকে নীতি নৈতিকতা, আনুগত্য, গঠনতন্ত্র, এই যে মৌলিক বিষয়গুলো, সেগুলো সম্পর্কিত কোনো রকম তাদেরকে আপনারা ওয়ার্কশপ করানো, ক্লাস করানো বা কোনো রকম জ্ঞান রিলেটেড বিষয়ে আপনারা আসলে তাদেরকে বলেন কিনা, কোনো ব্যবস্থা আছে কিনা, এটা একটু জানতে দেখুন, এটি আমাদের আছে, এটি আমাদের ঐতিহ্য। বাংলাদেশের ছাত্রলীগই একমাত্র সংগঠন যাদের একটা নিজস্ব গঠনতন্ত্র আছে, একটা ঘোষণাপত্র আছে, এবং আমরা দায়িত্বে থাকাকালীন সময় আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা বিভিন্ন ক্যাম্পাসে আমরা পাঠচক্র কর্মসূচি আমরা এটি চালু করেছিলাম। কিন্তু সেটি হয়তো অনেক সময় যে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেটিকে কন্টিনিউ করা সম্ভব হয় না। সে কারণে এটির একটা যে আউটপুট আমরা আশা করি। আপনারা যদি এটা করেন, ছাত্রলীগ এটা করলে আমার ধারণা অন্য ছাত্র সংগঠন কিন্তু অবশ্যই ফলো করবে সেটা। সেটি যে আউটপুটটা সেটি কিন্তু আমরা পাইনি। বিশেষ করে আমাদের 2013 এবং 14 সালে যে নির্বাচনের পূর্ববর্তী সময়গুলোতে যে একটা সহিংসতা, যে আমাদের যে মৌলবাদীদের আক্রমণ, সেই সময় কিন্তু আমরা কিছুটা সাংগঠনিক এই কাজগুলো আমাদের ব্যাহত হয়েছে। আবার আমরা দেখেছি গত বছরে যে পেট্রোল বোমা যেভাবে হামলা করা হয়েছে, সেই সময় কিন্তু আমাদের এই ধরনের কর্মসূচিগুলো ব্যাহত হয়েছে, এবং সেই সময় কিন্তু আমাদের সারা দেশে এই জঙ্গিবাদ মৌলবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় 20 জনের মতো তারা জীবন দিয়েছে। তা অতএব কিছু কিছু সময় আমাদের এই কর্মসূচিগুলো আমরা পথ হারাই, সেটি কিন্তু আমরা অস্বীকার করব না। তবে আমাদের এই ধরনের কর্মসূচি আছে এবং আমাদের প্রচেষ্টা আছে। আমরা চেষ্টা করি যাতে নতুন প্রজন্মকে একটা নীতি নৈতিকতা বা আদর্শের শিক্ষা নিয়ে, এবং সেটি আমাদের সংগঠনের যে ঘোষণাপত্র আছে এবং সেটি আমাদের ওয়েবসাইটেও সেটি দেয়া আছে, যাতে যার যখন ইচ্ছা মতো সেটা শিখতে পারে। তা আমি মনে করি যে এই ক্যাম্পাসগুলোতে আসলে আমাদের এই বর্তমান সময়ের কথাও যদি বলি, যে ছাত্রদের যে কোনো ঘটনার একটা বিচার হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় হচ্ছে। আমি মনে করি যে শুধু ছাত্র নয়, যেই ঘটনার সাথে ইনভলভ হোক। জি, এটা আপনি আগে বলেছেন। শামীম পাটোয়ারী, মূলধারার যে ছাত্র সংগঠন, এগুলোর আসলে আর কি কি ধরনের অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকা উচিত যাতে আসলে এই ধরনের রাজনৈতিক বিষয়গুলো থেকে কিছুটা নিজেদের দূরে রাখতে পারে তারা? কি করা উচিত থেকে কি করা উচিত না, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি যেটা, যে স্বাধীন দেশে আপনার বিদেশি কোনো শক্তির জন্য ছাত্র সমাজের দরকার নেই। হ্যাঁ, কিছু চেতনা, কিছু আদর্শকে জিয়ে রাখার জন্য দরকার। তবে কোনো দলের স্ট্রাইকিং ফোর্স হিসেবে যদি ছাত্ররাই ব্যবহৃত হয়, ছাত্র রাজনীতিটা ব্যবহার হয়, তখন একটা পারস্পরিক নির্ভরশীলতা হয়ে যাবে। সরকার বা বিরোধী দল তারা ওই ছাত্র সংগঠন নির্ভর হবে, আবার ছাত্র সংগঠনও এর বিনিময়ে কিছু আশা করবে, এবং এই পারস্পরিক নির্ভরশীলতাটা একটা মানে কুপথে ছাত্রদেরকে নিয়ে যাবে। তো সেখান থেকে অবশ্যই শুধু ছাত্রদের ইন্টারেস্ট নিয়ে রাজনীতি করাটাই আমি মনে করি ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিটা রাজনীতির জন্য ছাত্র না, ছাত্রদের জন্য রাজনীতি। এবং ন্যাশনাল ইস্যুতে বাংলাদেশে যেহেতু এখন কোনো পরাধীন দেশ না, আমাদের এখানে কোনো শ্রেণী সংগ্রাম চলছে না, সেখানে আমি মনে করি না জাতীয় ইস্যুতে ছাত্রদের খুব বেশি কিছু এখন করার প্রয়োজন আছে। ছাত্র ইস্যু এবং ক্যাম্পাস ইস্যু, শিক্ষামূলক ইস্যুগুলো, আর একটা মেরিটোক্রেসি, আমাদের দেশে কিন্তু এই মেধার ভিত্তিতে ছাত্ররা উঠে আসা, এটিও কিন্তু কমে গেছে। আমাদের জাতীয় পার্টি ছাত্র সংগঠন, ছাত্র সমাজ নিয়ে আমরা কিন্তু কখনো বিব্রত হই না, কারণ তারা কখনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা কখনো দেখিনি। কিন্তু বড় দুটি দলই কিন্তু বারবার এটি নিয়ে ছিল, খুব বিব্রতকর ছিল। 91 থেকে 96 ছিল ছাত্র দলের সাথে ছাত্রলীগের দ্বন্দ্ব, এবং সেই সময় অনেকেই বলেছিল যে আপনার দল থেকে ছাত্র সংগঠনটাকে আলাদা করে দেন, এবং একবার একটা প্রক্রিয়াও শুরু হয়েছিল 1/11 পর, পরে আবার থেমে গেছে কিছুটা। তো যে কারণে এই লেজুর ভিত্তিটা যখন চলে যাবে, পারস্পরিক নির্ভরশীলতা যখন চলে যাবে, ছাত্র রাজনীতি যখন ছাত্রদের জন্য হবে
এবং শিক্ষার জন্য হবে, তখনই এই এই সমস্যার সমস্যাগুলো সমাধান হবে। থাকবে না। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার কাছে যেটা শুনতে চাইবো আমি, উনি যেটা বলছিলেন যে মেধাবী ছাত্রদের আসলে ছাত্রদের জন্য রাজনীতি এই জায়গায় ফিরিয়ে আনা, সেটার জন্য ছাত্রলীগ কি করছে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। তো আরো একবার দেখছেন বাংলাদেশে এখন। বদরুজ্জামান সোহাগ, বিরতির আগে জানতে চেয়েছিলাম যে মেধাবী ছাত্রদের, যেটা শামীম পাটোয়ারি বলছিলেন, তারা এখন ছাত্র রাজনীতিতে আসে না, ছাত্রলীগে মেধাবী ছাত্রদের নিয়ে আসার জন্য আপনারা কি করছেন? না দেখুন, আমরা যে কাজগুলো করেছিলাম, আমার প্রত্যাশা থাকবে যে আমাদের বর্তমানে যে নতুন কমিটির দায়িত্ব নিল, তারা এই ধরনের কর্মসূচিগুলোকে, আমরা যতটুকু আমাদের ব্যর্থতা ল্যাকিং ছিল সেই জায়গাগুলোকে তারা, সেই ভ্যাকুয়ামগুলোকে তারা পূরণ করতে পারবে। যেমন আমরা কিন্তু ছাত্রদের যে একটা মেধাভিত্তিক চর্চা, সেখানে আমরা ডিবেট কম্পিটিশন, এটা আমরা আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা একবার করেছিলাম। আমরা একবার করে তারপর সেটা বন্ধ হয়ে না, গেল, এটা সবসময় কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমরা এই যে পাঠচক্র কর্মসূচি, এটা আমরা হলে হলে আমরা শুরু করেছিলাম, তো এটা আমরা কন্টিনিউ হচ্ছে না, কারণ রাজনৈতিক সংগঠনের বিভিন্ন প্রবলেম বিভিন্ন সময় থাকে, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে দেশের এরকম রাজনৈতিক স্থিতিশীল সংগঠনের পরিস্থিতি- আগে ছাত্র সংগঠন আপনারা। হ্যাঁ, ছাত্র সংগঠনগুলোর এই ধরনের অনেক সমস্যা থাকে। দেখুন, এই কারণে আমাদের এই যে কর্মসূচিগুলো ছিল, সেগুলোকে আমরা নিশ্চয়ই আরো কন্টিনিউ করে নিয়ে আসতে পারবো। এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি, শামীম ভাই যে প্রসঙ্গে তিনি গিয়েছিলেন, যে ছাত্র সংগঠন, মানে ক্যাম্পাসগুলোতে যে ছাত্র প্রতিনিধি নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি যে সেখানে যদি এরকমও করতে হয় যে এমন ছাত্ররা তারা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবে যাদের কোনো ব্রেক অফ স্টাডি নাই, একদম প্রকৃত ছাত্ররাই জি। তারা বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রতিনিধি আমরা হয়তো নির্বাচিত সামনে সেটা দেখতে পারবো। শামীম পাটোয়ারি, আমার হাতে সময় খুব কম। ছাত্র রাজনীতি এখন যেভাবে চলছে, সামনের দিনগুলোতে কি রকম দেখছেন আপনি? ছাত্র রাজনীতির ধারা কি হতে পারে? এটাকে ডিসএনগেজ টলারেন্স বলে। অমর্ত্য সেন বলেছে, ছাত্ররা রাজনীতি করতেই চাচ্ছে না। কারা রাজনীতি করছে? খুব গুটি কয়েক কিছু লোকজন, যারা মনে করছে যে এটা তাদের বেনিফিটে আসবে। এখানে আদর্শের জিনিসটা খুব সামান্যই। বেশিরভাগ লোকই এখন ছাত্র রাজনীতি করছে, কেউ এমপি নমিনেশন চাবে, কেউ চাকরিতে সুবিধা পাবে, কেউ টেন্ডার পাবে। মূলত কিন্তু এই পাওয়াটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। বিএনপি একটা ভুল করেছিল ডাকসু ইলেকশন না দিয়ে, এবং সেই সময় যখন ডাকসু ইলেকশন দিত তখন ছাত্রদল খুব স্ট্রং ছিল। আজকে কিন্তু কোনো ক্যাম্পাসে আমরা ছাত্রদলকে স্ট্রং দেখি না। তো এই যে নিয়মতান্ত্রিক ইলেকশনগুলো যদি বর্তমানে আওয়ামী লীগ সরকার না করে, অদূর ভবিষ্যতে কোনো এক সময় কিন্তু ছাত্রলীগও অস্তিত্বের সংকটে কিছুটা পড়বে ক্যাম্পাসগুলোতে। তো যেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হবে সেটা সাস্টেইনেবল হবে এবং শক্ত হবে। এখন ছাত্রদের নেতৃত্বের ক্রাইটেরিয়া এই মুহূর্তে মূলত হচ্ছে কে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কতটা অ্যাক্টিভ কাজ করবে, তার মেধাটা বা তার সাংগঠনিক দক্ষতাটা কিন্তু গৌণ হয়ে যায়। এবং যখন আপনি মেরিটোক্রেসির ভিত্তিতে সোসাইটি গড়বেন না, তখন সেখানে কিন্তু যারা মেধাবী লোক তারা কিন্তু রাজনীতি যেতে আর আগ্রহ হারাবে না। যে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে চিন্তা করবে থার্ড ক্লাস পাওয়া ছেলের অধীনে আমি কেন রাজনীতি করব, আমার ম্যাচ করবে না। যখন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্টকে নিয়ে আসবেন, সেটা একমাত্র ক্রাইটেরিয়া হতে পারে না, বাট একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত তার রেজাল্টটা। আমার মনে হয় না কোনো পার্টি ছাত্র সংগঠনের ক্ষেত্রে রেজাল্টটাকে খুব একটা গুরুত্ব দেয়, বা তার মেধাটা বা তার প্লেসটা ক্যাম্পাসে বা তার ক্লাসে তার প্লেস গুরুত্ব। বা একসময় বঙ্গবন্ধু মেধাবী লোককে ডেকে ডেকে রাজনীতি করাতেন, কামাল হোসেনকে বা অন্য করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখতে পাই যে মেধাবী লোকজনকে ডাকা হচ্ছে না এবং পর্যায়ক্রমে এই কুপ্রক্রিয়ার মাধ্যমে মেধাহীন বা কম মেধা সম্পন্ন লোকরা বেশি এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু মেধাবীদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে এবং ছাত্র রাজনীতি সবার কাছে একটা ন্যাক্কারজনক ভাব চলে আসবে। এবং আপনি যদি খুব পজিটিভলি দেখেন, 2003 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু 2টো বা 3টা আন্দোলন ছাড়া ঢাকা ভার্সিটিতে কিন্তু কোনো আন্দোলনই হয়নি। তার মানে ঢাকা ভার্সিটিতে কি পানির সমস্যা নাই, গ্যাসের সমস্যা নাই, কারেন্টের সমস্যা নাই, বা সিলেবাসের প্রবলেম নেই, বা শিক্ষা নিয়ে কোনো সমস্যা নেই? অবশ্যই আছে, কিন্তু আন্দোলন হচ্ছে না। আমার সময় শেষ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশে আপনার আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।